গুম খুনের সঙ্গে অভিযুক্ত যারা তাদেরকে রক্ষা করার জন্য, তাদের ব্যাপারে যে সহানুভূতি তৈরি করার জন্য নানা রকমের উদ্যোগ আমরা দেখছি। কিন্তু 5 জন কমান্ডো বাংলাদেশ সেনাবাহিনীর টপ লেভেলের কমান্ডো যারা প্রশিক্ষণপ্রাপ্ত, তাদেরকে 2009 সালের 21শে আগস্ট, 2009 সালের 21শে অক্টোবর দৈনিক বাংলার বাণী পত্রিকার সামনে একটি এসি বিস্ফোরণের ঘটনাকে ব্যারিস্টার ফজলিনুর তাপস তার উপরে হত্যা চেষ্টা মামলা করে 5 জন সেনা অফিসারের সঙ্গে যে অবর্ণনীয় অত্যাচার তারা মোকাবেলা করেছেন সে সম্পর্কে আমরা আজকে বিস্তারিত শুনবো। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আজকে ক্যাপ্টেন রেজাউল করিম বরখাস্ত। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক 43তম লং কোর্স থেকে কমিশন প্রাপ্ত হন। ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি সম্পন্ন করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডো কোর্সে অংশগ্রহণ করে টপ কমান্ডো হিসেবে তিনি যোগ্যতা অর্জন করেন এবং পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও তিনি জাম্প মাস্টার কোর্স সম্পন্ন করেন। ব্যারিস্টার ফজলিনুর তাপসকে জড়িয়ে যে মামলা, বোমা হামলা মামলায় 5 বছরের কারাদণ্ডে তিনি দণ্ডিত হয়ে সাজা ভোগ করেছেন, অবর্ণনীয় নির্যাতন সহ্য করেছেন। রেজা ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ কনক ভাই। আপনি এবং আপনার মাধ্যমে আপনার সমস্ত দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানার জন্য। ধন্যবাদ। তো এই যে বিষয়টা, অর্থাৎ আমি যতটুকু জানি যে 2009 সালের যে 25শে ফেব্রুয়ারি যে বিডিআর এর যে মিউটিনি বা মানে কি বলবো এটাকে, বিদ্রোহের নামে যে গণহত্যা, বিডিআর যে সুপরিকল্পিত হত্যাকাণ্ড, সেই সময় আপনি নিউ মার্কেট গেটের পাশ দিয়ে আপনি ভেতরে প্রবেশ করতে চেয়েছিলেন এবং সেই সময় আপনি অনুমতি পাননি এবং বলা হয় যে এই 5 জন অফিসারই কোনো না কোনো ভাবে বিডিআর হত্যাকাণ্ডের এই ঘটনাটার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। তো আপনি কি আমাদের বলবেন যে এই বিডিআর এর বিষয়টা জাস্ট একটু টাচ করে তারপরে কি হলো, আপনারা কবে অ্যারেস্ট হলেন, কিভাবে কি হলো, আপনার কাছ থেকে শুনতে চাই। আজকের মূল সকল কিছু আপনার কাছ থেকে আমরা শুনবো বিস্তারিত। ধন্যবাদ কনক ভাই। 2009 সালের 25শে ফেব্রুয়ারি যে ঘটনা ঘটেছিল, যে আপনি একটু আগেই বললেন যে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল এবং এটা কোনো বিডিআর বিদ্রোহ ছিল না, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। এবং সবচাইতে বড় ব্যাপারটা হচ্ছে যে আমাদের ভিতরের মীর জাফররাই এই হত্যাকাণ্ডটাকে সুষ্ঠুভাবে সংগঠিত হওয়ার জন্যই আপনার যাবতীয় সাপোর্ট দিয়েছিল। যেমন, সরি কনক ভাই। না, আপনি বলেন, আমি কিছু বলি নাই, আপনি বলেন। জি, আচ্ছা। তো 2009-এর 25শে ফেব্রুয়ারিতে প্রথম ধরেন আপনার একদম প্রথম প্রহরে, অর্থাৎ 9:30 থেকে 25-এর দিকে আপনার র্যাবের ইউনিট দুটো গেটেই হাজির ছিল। অর্থাৎ হাসপাতাল গেট যেটা, সেটা হচ্ছে আপনার নিউ মার্কেটের সামনে যে পিলখানার গেট সেখানে, এবং আপনার জিগাতলার গেট যেটা মেইন গেট পিলখানার, সেখানে র্যাব 2 ছিল এবং নিউ মার্কেট গেটে র্যাব 3 ছিল। এবং র্যাব 3 পক্ষ থেকে আপনার এইখানে ক্যাপ্টেন শফিক এবং আনসারের একজন ডিডি ছিলেন যারা স্পেশাল কোম্পানি ম্যান করতেন, তারা ওইখানে পৌঁছে যান এবং আমি র্যাব 3 অ্যাডজুটেন্ট হিসেবে আমিও ওইখানে পৌঁছাই এবং আমাদের দিকে প্রথমে ফায়ার করে বিডিআর এবং আমরাও ফায়ার ব্যাক করি। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এবং এডিজির কাছ থেকে যখন তৎকালীন এডিজি, র্যাবের এডিজি ছিলেন কর্নেল রেজানুর খান, যিনি পরবর্তীতে মেজর জেনারেল অবস্থায় অ্যাম্বাসেডর ছিলেন, এখনো হয়তোবা কোথাও মানে সে আয়েশি জীবনযাপন করছেন কোনো না কোনো দেশে। তো এই রেজানুর খান প্রচন্ড ফিউরিয়াস হয়ে যান। তো ইউনিটের সূত্রে, অর্থাৎ আমি যেহেতু 31 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্যারেন্ট অফিসার ছিলাম, তো সেই হিসেবে রেজানুর খান স্যার ছিলেন হচ্ছে 31 বেঙ্গলের অধিনায়ক ছিলেন। তো সেই হিসেবে সরাসরি স্যারের সঙ্গে যোগাযোগ হয় এবং স্যার এই মাত্রায় ক্ষিপ্ত হন যে তোমাকে গুলি করতে কে বলেছে বা কে অর্ডার দিয়েছে তোমাকে ফায়ার ব্যাক করার জন্য। কিন্তু আমাদের প্রথম রুলস, অর্থাৎ এনগেজমেন্ট রুলস অনুযায়ী আমার দিকে যদি কেউ ফায়ার করে তাহলে আমি অবশ্যই তাকে ফায়ার ব্যাক করব। তো সেই হিসেবে পার পেয়ে যাই
এবং তাকে বলি যে আমরা ওয়েল ক্যাপাবল বা আমরা আপনার 100% প্রস্তুত আছি নিউ মার্কেট গেট পুরোপুরি দখল করার জন্য, যদি অনুমতি দেন আমরা অবশ্যই অ্যাপ্রোচ করতে পারি বা আমরা অ্যাডভান্স করতে পারি। কিন্তু উনি কোনোভাবেই আদেশ দেননি। পরবর্তীতে এটাও জেনেছি যে যেহেতু ইন্টার র্যাব যোগাযোগ হয়, র্যাব 2 এর অ্যাডজুটেন্ট ছিল মেজর রাজন স্যার, তার সঙ্গে যোগাযোগ হয়েছে। রাজন স্যার বলেন যে কর্নেল জামান স্যার র্যাব 2 সিও ছিলেন, তো জামান স্যার বহু চেষ্টা করেছেন, বিশেষ করে রেজানুর খান স্যারের সঙ্গে জামান স্যারের কোর্সের গ্যাপ অনেক কম, ওনারা তর্ক বিতর্ক করেছেন এবং এক পর্যায়ে যে কর্নেল রেজানুর খান জামান স্যারকে কোর্ট মার্শালের হুমকি পর্যন্ত দিয়েছেন, তুমি যদি কোনোভাবে অ্যাডভান্স করো তাহলে তোমাকে কোর্ট মার্শাল করে বের করে দেওয়া হবে, কোনোভাবেই অ্যাডভান্স করা যাবে না। কিন্তু জামান স্যার অনেক চেষ্টা করেছেন, ইদানিং সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে এটা আপনারা দেখেছেন যে জামান স্যার তার বক্তব্য দিয়েছেন যে কোনোভাবেই তাকে অ্যাডভান্স করতে দেওয়া হয়নি। বাট তখন র্যাব পুরোপুরি প্রস্তুত ছিল যে কোনো মূল্যে পিলখানার আপনার 3টা গেট দখল করা, অর্থাৎ পুরাতন ঢাকার দিকে হচ্ছে র্যাব 10, আপনার জিগাতলা যে মেইন গেটটা সেটা র্যাব 2 এবং নিউ মার্কেট গেট হচ্ছে র্যাব 3। পুরোপুরি প্রস্তুত ছিল যে আমরা গেটটা দখল করি এবং পরবর্তীতে আর্মি ঢুকুক, কিন্তু কোনোভাবেই র্যাবের এডিজি দিলেন কর্নেল রেজানুর খান এই পারমিশন দেননি। কেন বা কি জন্য এখনো পর্যন্ত কর্নেল রেজানুর খান ধরাছোঁয়ার বাইরে, যদিও এটা আপনার মানে পিলখানা তদন্ত কমিশন এখন যেটা জেনারেল আলম ফজলুর রহমান স্যারের আন্ডারে গঠিত হয়েছে, সেখানে অনেকেই এই ঠিক একই জিনিসটা সাক্ষ্য দিয়েছেন এবং আপনার এটা প্রক্রিয়াধীন, কিন্তু এই লোকটা এখনো ধরাছোঁয়ার বাইরে। এরপর তখনই এই ঘটনার কারণে আমি কেন ফায়ার ব্যাক করেছি বা আমি কেন নিউ মার্কেট গেট দখল করেছি, এই কারণে আমাকে সঙ্গে সঙ্গে স্ট্যান্ড রিলিজ করা হয়। যদিও আমার পোস্টিং এর টার্ন ছিল, আমি মেজর অবস্থায় পদোন্নতি, আমাকে অলরেডি মানে মাদার ব্যাটালিয়নে ফেরত পাঠানোর কথা, তো ওই হিসেবে আমার অলরেডি পোস্টিং হয়ে আছে, কিন্তু তারপরও র্যাবে যেহেতু অফিসার শর্টেজ ছিল আমাকে ছাড়েন। কিন্তু ওই সময়ে সঙ্গে সঙ্গে আমাকে স্ট্যান্ড রিলিজ করা হয়, অর্থাৎ স্ট্যান্ড রিলিজ মানে তৎক্ষণাৎ বদলি, আমাকে ফেরত পাঠানো হয় আমার মাদার ব্যাটালিয়ন কমান্ডো ব্যাটালিয়নে। তো কমান্ডো ব্যাটালিয়নের একটা উইং ছিল হচ্ছে আপনার ঢাকার যেটা বেলম্যান হ্যাঙ্গার ছিল 13 MP ইউনিট, এই জায়গাটাতে একটা বেলম্যান হ্যাঙ্গার ছিল, সেই বেলম্যান হ্যাঙ্গারে আমি চলে আসি। আর 17 ইঞ্জিনিয়ার স্বতন্ত্র ব্রিগেড, মানে যেটা ঢাকায় স্বতন্ত্র ইঞ্জিনিয়ার্স ব্রিগেড রয়েছে, এখানে সমস্ত MISTর অফিসার যারা ছিল তারা বের হয়ে এসে তারা অস্ত্র নিয়ে এবং 46 ব্রিগেড তারাও সবকিছু তাদের আর্মামেন্টস নিয়ে আবাহনী মাঠে জড়ো হয় এবং আমাদেরকে বলা হয় যে কমান্ডোরা থাকবে, প্রথমে থাকবে হচ্ছে কমান্ডোরা আর্মার্ড, তারপরে থাকবে কমান্ডোরা, তারপরে হচ্ছে আপনার সাধারণ যে মানে পদাতিক বাহিনী APC নিয়ে তারা ঢুকবে। তো আমরা ওইভাবেই রেডি হই, কিন্তু 3 দিনে কোনো আদেশ আসেনি। 3 দিনের দিন যে আমরা বিডিআর ভিতরে যে আপনার লাশ রিসিভ করি শুধু, বা গণকবর খুঁড়ে বের করি, বা আপনার এই মর্মান্তিক দৃশ্যগুলো অবলোকন করি, এটাই হচ্ছে পুরো ঘটনা ভাই। জি, মানে এটা হচ্ছে আপনার ধরেন মানে প্রেক্ষাপটটা আর কি, যে কারণে আপনাকে ফাঁসানো হয়েছিল। তো এই ঘটনা ধরেন বিডিআর এর ঘটনা 7 মাস পরেই 2009 সালেরই 21শে অক্টোবর তাপসের উপর যে বোমা হামলার যেই নাটকটা আমরা দেখলাম, বিভিন্ন পত্রিকায় সংবাদ হয়েছে বা সবকিছু মিলিয়ে, এটার সাথে আপনাদেরকে কিভাবে সম্পৃক্ত করা হলো, আপনি কিভাবে গ্রেপ্তার হলেন, গ্রেপ্তারের পরে কি হলো, একটু বিস্তারিত শুনতে চাই আপনার কাছ থেকে। যে আপনি মানে সার্ভিং একজন অফিসার, একটা টপ কমান্ডো, আপনার ইউনিফর্মের ব্রাদাররা আপনাদের সঙ্গে কিভাবে ট্রিট করেছিল সেই সময়, এটা একটু জানতে চাই বিস্তারিত। ধন্যবাদ কনক ভাই। এখন নানাভাবে কোশ্চেন আসতে পারে যে তাপসের উপরে এই ঘটনায় কেন আমি, তো এই কোশ্চেনটা আসলে সব জায়গাতেই আমরা আমরা এই মানে দেশে আমরা আছি এখন 4 জন, এটা ফেস করি। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আপনি শুনলে অবাক হবেন কনক ভাই, যে আমরা যখন আপনার মানে পিলখানাতে ছিলাম, অর্থাৎ কমান্ডো ব্যাটালিয়ন থেকে আমরা পিলখানাতে আমরা কমান্ডো হিসেবে ঢুকলাম, আমি ছিলাম হচ্ছে কমান্ডো প্লাটুন কমান্ডার,
অর্থাৎ পিলখানার ফুল নিরাপত্তার দায়িত্বে কমান্ডো প্লাটুনের প্লাটুন কমান্ডার হিসেবে আমি নিয়োজিত। তো এরপরে আমার 2IC হিসেবে ছিল হচ্ছে, বা আমার সেকেন্ড ইন কমান্ড হিসেবে ছিল ক্যাপ্টেন রাজীব। এরপরে পিলখানাতে আপনার আমার যে কোর্সমেট ক্যাপ্টেন মাজাহার ও মারা যায়, ওর জায়গাতে আসে হচ্ছে ক্যাপ্টেন সুবাইল। এরপরে আপনার G3 অপারেশন জেনারেল স্টাফ অফিসার 3 হিসেবে ছিল ক্যাপ্টেন ফুয়াদ। এরপরে আপনার মেজর হেলাল, যে পানছড়ি ক্যাম্পের থেকে আপনার, বা পানছড়ি ব্যাটালিয়ন থেকে জীবিত, ওইখানে বিদ্রোহ থেকে জীবিত ফেরত আসে, এবং তারপরে তাকে G2 অপারেশন জেনারেল স্টাফ অফিসার 2 হিসেবে জেনারেল স্টাফ অফিসার 2 অপারেশন হিসেবে পিলখানাতে ছিল। তো এই 5 জনই কিন্তু আমরা পিলখানাতে ছিলাম। এর মধ্যে শুধু রাজীব ছিল, রাজীব কমান্ডো ব্যাটালিয়নে থেকে আপনার, মানে আমার যেহেতু পোস্টিং হয়ে গেছে আমি চলে যাব, রাজীব তখনও ছিল। যেদিনকার ঘটনা বলি যে এটা 21শে অক্টোবর 2009, 21শে অক্টোবর 2009 এর ঘটনা। দৈনিক বাংলা ভবনে এসির কম্প্রেসার ব্লাস্ট হয়ে নিচে পড়ে এবং একটা গাড়ির পিছনের গ্লাসের উপর করে গাড়ির গ্লাসটা ভেঙে যায়। তো এতে নান ওয়াজ ইনজিউরড, অনলি সামান্য যে আওয়াজ হয়েছিল বা একটা মানে বিস্ফোরণের মতো আওয়াজ হয়েছিল এবং ওই গাড়ির গ্লাসটা ভেঙে গিয়েছিল। কোনো ইনজুরির ইয়েটাও নেই। অর্থাৎ আমার কাছে এখনো এফআইআর এর কপিটা আছে, যে এফআইআর এর কপিটা আমরা গত 16 বছরে পাইনি। সেই এফআইআর এর কপি যেটা ব্যারিস্টার তাপস করেছেন, সেখানে আর্মির কোন লোকের বা আমাদের কারো নাম বা সন্দেহভাজন হিসেবে আর্মির কেউ করতে পারে এরকম কোনো কথা কোথাও লেখা নেই। এবং সেই কেসটা এখন ফাইনাল রিপোর্ট বের হয়েছে গত বছরের অক্টোবরের দিকে, 2024 অক্টোবরের দিকে ফাইনাল রিপোর্ট বের হয়েছে, এবং এখানে স্পষ্টভাবে লেখা আছে যে বোমা হামলার কোনো ঘটনা ওখানে ঘটেনি, এবং প্রত্যক্ষদর্শীর সাক্ষী আছে যে ওখানে এসিড কম্প্রেসার ব্লাস্ট হয়েছে। কোশ্চেন অ্যারাইজেস যে তাহলে আর্মি কিভাবে পেল যে তাদের 5 জন অফিসার এখানে যে বোমা হামলা করেছেন? এটা হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন, এবং এটা কিন্তু আর্মির ইজ্জতে লাগে না। যদিও এখন আর্মির ইজ্জত নিয়ে সবচেয়ে বড় কোশ্চেন যে কোনো কিছু হলে আর্মির ইজ্জতে লাগে, এখন এইগুলো কিন্তু তখন আর্মির ইজ্জতে লাগেনি। এখন থিং ইজ দ্যাট আপনার ওই সময়ে আমি পিলখানাতে হাজির, আমি কমান্ডোদের সন্ধ্যা 6:30টার সময়, তখন ছিল শীতকাল, 6টার দিকে রোল কল নিয়েছি, এবং তারপরে রোল কলের পরে অনেকক্ষণ কথাবার্তা হয় যে পিলখানার মধ্যে যে সমস্ত ব্যাপারগুলো ঘটে সারাদিন, মানে এই নিরাপত্তা রিলেটেড ব্যাপারে, এবং সবকিছু ব্রিফ করে আমি কেবল রুমে এসেছি। তখন আমি টিভির স্ক্রলে দেখি যে দৈনিক বাংলা ভবনের সামনে, দৈনিক বাংলা পত্রিকার মানে ভবন যেটা, সেই ভবনে এসির কম্প্রেসার ব্লাস্ট হয়েছে, এবং এনটিভির স্ক্রলে আমি এটা দেখি। এবং তখন কিন্তু রাজীব, আমার 2IC যে ছিল রাজীব, কিন্তু ক্যান্টনমেন্টে ছিল, ঢাকা ক্যান্টনমেন্টে ছিল, এবং সে যে ওইখানে ছিল তার কিছুদিন আগেও একটা পোস্ট সে দিয়েছে ফেসবুকে, যে তাকে যে খাবার সার্ভ করেছে সন্ধ্যায়, মানে সে যে রোল কল নিয়েছে, সবাই এসে আমাদের তদন্ত প্রক্রিয়ার মধ্যে সাক্ষী দিয়েছে যে তারা জড়িত, মানে আমরা জড়িত ছিলাম না, কিন্তু এগুলো কোনো কিছুই গ্রহণযোগ্য হয়নি। তো এখন আমাদেরকে কিভাবে করলো? আমরা 5 জনই ছিলাম হচ্ছে ভাই পিলখানাতে। আপনার এই যে পিলখানার পুরো প্রক্রিয়ার মধ্যে আপনার যারা বেশি ভোকাল ছিল, যে হ্যাঁ এই বিচার প্রক্রিয়াটার সঙ্গে যারা জড়িত ছিল, যেমন তখন বিভিন্ন জায়গাতে কোনো আলামত পাওয়া গেলে সঙ্গে সঙ্গে আমরা, তখন তো আপনার মেমোরি কার্ড ছিল না, তখন ছিল ফ্লপি ডিস্ক, তো আমরা ফ্লপি ডিস্কে এইগুলো নিয়ে যার যার ল্যাপটপে নিয়ে নিতাম এবং নিয়ে যে হাসান নাসির স্যারকে দিয়ে দিতাম। তো এই প্রক্রিয়া যখন চলছে, তো এর মধ্যে যারা যারা আলোচনা করতো, অমুক সৈনিক এটা বলেছে,
তমুক সৈনিক এটা বলেছে, ব্যারিস্টার তাপস এরকম মানে প্রত্যেক শুক্রবার জুম্মার নামাজের পরে আসতো, সে এসে ক্যান্টিনে বসতো, সে তাদেরকে বলেছে 4টা পর্যন্ত মানে 4জন থেকে 5জন পর্যন্ত তোমরা খুন করতে পারো। তারপরে আপনার কার কার কল রেকর্ড, যেমন আমি নিজে র্যাবে ছিলাম, আমি নিজে কল রেকর্ড বের করেছি। তো আপনার এই ধরনের সান্তুরে তারা মিটিং করেছে। তো এই ধরনের জিনিসগুলো যখন এসছে, মানে নানক না, মির্জা আজম এসে সে যখন সাদা পতাকা নিয়ে এসে প্রথমে খুঁজেছে যে গুলজার সাহেবকে মারা হয়েছে কিনা। তো এই জিনিসগুলো যখন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যখন সৈনিকদেরকে ধরা হচ্ছে, বিডিআর এর সৈনিক ভাই এতটা খারাপ না। বিডিআর এর সৈনিক অনেক সুশৃঙ্খল এবং অনেক ভদ্র সৈনিক, এবং তারা মারাত্মক মাত্রায় ডাইহার্ড, এবং অফিসারদের জন্য তারা জীবন পর্যন্ত দিতে পারে, কিন্তু সেই অফিসারদেরকে তারা মারতে পারে। অ্যাবসার্ড। এখন আমাদেরকে ঠিক যেমন আমাকে একদম ইউনিফর্ম পরা অবস্থায় সন্ধ্যাবেলায় নিয়ে আসে। জিনিসটা ছিল যে আপনার 21শে অক্টোবর 2009 যখন এই ঘটনাটা ঘটে, প্রথমে আপনার প্রথম 2 দিন ছিল হচ্ছে যে এটা এসিড বিস্ফোরণ, অল অন সাডেন এটা হয়ে যায় যে বোমা হামলা। 3 দিন পরে, 3 দিন কি 4 দিন পরে এটা বোমা হামলা হয়ে যায়, এবং সবার প্রথমে অ্যারেস্ট করে হচ্ছে মেজর ডালিমের ভাই, মেজর বজলুর হুদার ভাগনা, তারপরে কর্নেল রশিদের মেয়ে মেহনাজ রশিদ, এরকম 7 জনকে তারা অ্যারেস্ট করে এবং তাদেরকে চরম মাত্রায় নির্যাতন করে। অল অন এ সাডেন আপনার এই প্রথম আলো এবং আপনার ডেইলি স্টার এই দুটোতে ডিবিডিসি মনিরুল এবং আপনার তৎকালীন র্যাবের ইন্টেলিজেন্স ডিরেক্টর এই খুনি জিয়া, তো এই 2 জন আপনার প্রথম স্টেটমেন্টটা মনিরুল সাহেব দেয় যে আর্মির 7 জন সদস্য, দেখেন এখানে কনক ভাই 7 জন সদস্য তারা তাদের ব্যক্তিগত আক্রোশের কারণে প্রতিশোধ নেয়ার ইচ্ছায় এখানে বোমা হামলা করে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওই 7 জনের মধ্যে 2 জন তখন মিশনে ছিল, এই জন্য ওই 2 জন তখন বাদ হয়ে যায়। এই 5 জন আমরা ছিলাম, এই 5 জনই আপনার পিলখানাতে ছিলাম। সবার প্রথমে আমাকে নিয়ে আসে এবং আমাকে আপনার এক্স্যাক্টলি সন্ধ্যা 7:30টার দিকে আমার রানার এসে বলে যে স্যার আপনার সঙ্গে ডিজিএফআই কিছু লোক এসে কথা বলবেন। তো আমি কথা বলি, সে তখন তার পরিচয় দেয় এবং বলে যে স্যার আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। তো আমি তখন আমার সিও কে ফোন করি, লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার, উনি কমান্ডো ব্যাটালিয়নের সিও ছিলেন। তো স্যার বলেন যে দেখো আমি তো কোনো কিছু জানি না, ঠিক আছে আমি জিজ্ঞাসা করছি ডিএমও কে, তো তুমি যাও। ডাইরেক্টর মিলিটারি অপারেশন কে এর আন্ডারে হচ্ছে পুরো কমান্ডো ব্যাটালিয়ন থাকে। তো আমি তাদের হাইয়েস্ট গাড়িতে ওঠা মাত্রই আমাকে বলে স্যার কিছু মনে করবেন না, আপনার চোখটা বাঁধতে হবে এবং হাতটা বাঁধতে হবে। আমি স্টিল ইউনিফর্ম পরা, আমি তখন ইউনিফর্ম পরা এবং আমার চোখ তখন, আমি আসলে বলার মতো কোনো স্কোপ নেই, আমি শুধু বলি যে আমাকে 1টা মিনিট সময় দেন, আমি অন্তত যে আমার আন্ডার কমান্ডসকে যেন বলতে পারি যে রাজীব যেন দায়িত্ব বুঝে নেয়। আমার পার্সোনাল গাড়িও পিলখানার মধ্যে ছিল, সেই গাড়িটা যেন রাজীব আমার বাবার কাছে বা মার কাছে বুঝিয়ে দেয় বা ফ্যামিলির কাছে বুঝিয়ে দেয় এবং দায়িত্বটা যেন রাজীব বুঝে নেয়। শুধু এই একটা জিনিস বলে যে স্যার এটা আপনার বলার দরকার নেই, আমরা এটা বলে দিব, আপনি চিন্তা করেন না, আপনি খালি আমাদের উপরে এই আদেশটা আছে যে আপনার চোখ বাঁধতে হবে, হাতটা বাঁধতে হবে। তো তারা চোখ বেঁধে ফেলে, হাত পিছনে বেঁধে ফেলে, এরপরে নিয়ে আসে তারা হচ্ছে জেআইসি তে। এখন জেআইসি কিভাবে বুঝতে পেরেছি, যেটা হচ্ছে যে যারা নিয়ে এসেছিল তারাই, কারণ হচ্ছে তারাই তখন বলে যে এটা স্যার আপনাকে জেআইসি তে নিয়ে যাচ্ছি। তো জেআইসি শোনা মাত্রই, যেহেতু তার আগে তত্ত্বাবধায়কের টাইম ছিল, জেআইসি শোনা মাত্র জয়েন্ট ইন্টারোগেশন সেল, যেটা হচ্ছে আয়নাঘরের প্রধান আয়নাঘর হিসেবে পরিচিত। তো জেআইসি তে একটা রুমের মধ্যে এভাবে রাখে এক্স্যাক্টলি 7 দিনের মধ্যে। এক্স্যাক্টলি যেটা টর্চারের মাত্রা যেটা ছিল, যে আমার কাছে সবচেয়ে বড় কষ্টের কারণ মানে যে এই আর্মি অফিসারদের জন্যই, মানে আমার আসলে ওইখানে নিউ মার্কেট যেটা, সেদিন আমি কোনো কথা না বললে আজকে যারা কর্নেল, যারা লেফটেন্যান্ট কর্নেল, আল্লাহ পাক ভালো জানেন যে কার কপালে কি আছে, কিন্তু মানে আমিও আমার কোর্সের প্রথম সারির একজন। তো হয়তোবা আল্লাহ পাক ভালো জানেন যে এরকম হয়তোবা পরিস্থিতি তৈরি হতো না, কিন্তু
মানে যাদের জন্য কথা বলেছি, যাদের পরিবারের জন্য কথা বলেছি, তারা আমার উপরে অত্যাচার করছে, এই জিনিসটা আসলে কোনোভাবে মেনে নিতে পারি। এই জন্যই সবচেয়ে বেশি কষ্ট হচ্ছিল জেআইসিতে, যে পরিমাণ নির্যাতন। এবং এইখানেও কনক ভাই আপনার কিন্তু ধরেন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে সবচাইতে বড় যে ব্যাপারটা, যে বাংলাদেশ আর্মির ইজ্জত, তো তখন আমাকে এক্স্যাক্টলি ডেকোরেটেড একটা আর্মির ইউনিফর্ম পরা অবস্থায় আমাকে নির্যাতন করাতে তখন কিন্তু তাদের ইজ্জত যায়নি, সঙ্গে সঙ্গে তারা এটা করতে পেরেছে। এরপরে এক্স্যাক্টলি 7 দিন পরে আমাকে মানে আমি গন্ধ শুকে বুঝতে পারি যে খুব পশ একটা অফিসে নিয়ে আসা হয়েছে। চোখ খোলার পরে দেখি কর্নেল সালে, দিদেন কর্নেল সালে, যিনি মেজর জেনারেল সালে অবস্থায় রিটায়ারমেন্টে গিয়েছেন বিএমটিএফ থেকে, এবং বিএমটিএফ এর তিনি ডিজি হিসেবে ছিলেন। এবং কিছুদিন আগে পত্রিকাতে, প্রথম আলো পত্রিকাতেই তার ব্যাপারে রিপোর্ট বের হয়েছে যে উনি এনআইডির ডিজি ছিলেন এবং তার নামে 32টা পাসপোর্ট। তো এই হচ্ছে কর্নেল সালের স্ট্যাটাস। তো আপনি কি আমাকে বলবেন জি জিআইসিতে নির্যাতনের মাত্রাটা কি ছিল, বা নির্যাতনের মাধ্যমে তারা কি জানতে চাচ্ছিল, বিস্তারিত একটু কি বলবেন আমাদেরকে? সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কনক ভাই, জেআইসিতে নির্যাতনের মাত্রাটা ছিল এক্স্যাক্টলি মানসিকভাবে ভেঙে দেয়া। অর্থাৎ সারাটা সময় আমার কানের পাশে মারাত্মক মাত্রায় সাউন্ড দিয়ে আপনার ইরিটেট করা, এবং সবচেয়ে বড় ব্যাপার যে আমার কানের পাশে আপনার কুকুরের আওয়াজ, যে কুকুর এখনই কামড় দিবে, বাট আপনার কোনো সময় আমাকে একটা সেকেন্ডের জন্য ঘুমাতে না দেয়, এইভাবে 7 দিন। এটাই ছিল হচ্ছে নির্যাতনের ইয়েটা। বাট এই জিনিসটা আপনার মানে নর্মালি যেটা হয়, আমি ভাই কমান্ডো, অর্থাৎ হিউম্যান হ্যান্ডলিং যদি বলেন, যে কমান্ডো কোর্স করার সময় শত্রু ধরলে কি পরিমাণ মার খেতে পারে, সেই ধরনের ট্রেনিং আমাকে দেয়া। তো মার বা আপনার ইলেকট্রিক চেয়ারে বসানো বা আপনার ইলেকট্রিক শক দেয়া, এইগুলো খুব নর্মাল ইস্যু ছিল আমার জন্য। সবচাইতে বড় যে ব্যাপারটা ছিল যে পরিবারের ব্যাপারগুলো নিয়ে, অর্থাৎ আমার পরিবারকে তারা মারাত্মক মাত্রায় হার্ম করবে বা পরিবারের উপরে কোনো আক্রমণ করবে, এই জিনিসটা ছিল হচ্ছে সবচাইতে বড় মানসিক যন্ত্রণা ছিল। তাছাড়া আপনার ধরেন আমারই তো ব্রাদার অফিসার, ব্রাদার এট আর্মস যাদেরকে বলি, সেই ব্রাদার এট আর্মসই আমার উপরে অত্যাচার করেছে। আমার ধরেন এই বুড়ো আঙ্গুলের ইসে যে ক্রোকোডাইল ক্লিপ দিয়ে ইলেকট্রিক শক দেয়া, আমার পায়ের বুড়ো আঙ্গুলে ইলেকট্রিক শক দেয়া, বা আপনার ইলেকট্রিক চেয়ারের মধ্যে বসিয়ে ঘুরানো, আপনার উল্টা করে ধরে ওয়াটার ট্রিটমেন্ট দেয়া, সব ধরনের পলিসি তারা করেছে। শুধুমাত্র তাদের একটাই উদ্দেশ্য মানে জানা, বা তাদের একটাই মানে চাওয়া ছিল যে শুধুমাত্র যে আমরা এই 5 জন মিলে ব্যারিস্টার তাপসের বোমা হামলা করেছি, যেটা তারা একটা সিকোয়েন্সিয়াল ওয়েতে করার চেষ্টা করেছিল। অর্থাৎ আমি যদি আপনাকে এটার পুরো সিকোয়েন্সিয়াল ব্যাখ্যাটা দেই, লাইক আপনি যদি কনক ভাই মানে মনে থাকে, যেটা হচ্ছে কোটালীপাড়ায় মুফতি হান্নানের উপর, মানে মুফতি হান্নান একটা বোমা হামলা করে মানে করার একটা ইয়ে ছিল, তার উপরে মামলা ছিল। অর্থাৎ হাসনাত আব্দুল্লাহর সাবানের ফ্যাক্টরি, সেটাতে মুফতি হান্নান সাবান তৈরি করতেন, এবং কোটালীপাড়াতে এরকম বোমা পুঁতে রাখা ছিল, মানে রাখা ছিল, যেটা মুফতি হান্নান রেডি রেখেছিলেন শেখ হাসিনাকে মারার উদ্দেশ্যে। এবং সেই জিনিসের পর গণভবন শেখ হাসিনা 1 টাকা দিয়ে লিখে নেন। ঠিক একইভাবে আমাদের এই কেসটা ছিল আপনার পুরো জিনিসটা যে শেখ পরিবারের উপরে হামলা হয়েছে, এবং শেখ পরিবারের কেউই নিরাপদ না। শেখ পরিবারের আজীবনের নিরাপত্তা আইনটা পাশ করা, শেখ পরিবার আজীবন, তাদের নাতি নাতি সবাই আজীবন এসএসএফ বা জেড ক্যাটাগরির নিরাপত্তা পাবে। এবং আমাদের ঘটনাটা যখন মিডিয়াতে প্রচন্ড মাত্রায় প্রকাশ করা শুরু হলো, তখন আপনার সংসদে এই আইনটা পাশ করা হয়। তো ইট ওয়াজ মানে দিস ওয়াজ দ্য ফ্যাক্ট যে আমাদের এই আইনটা এস্টাবলিশ, মানে এই কেসটা এস্টাবলিশ করার মূল কারণটা ছিল এটা ভাই। আচ্ছা, তো এরপরে আপনাদেরকে নিয়ে গেল কোথায় জিজ্ঞাসাবাদের জন্য? জেআইসি থেকে ভাই 7 দিন পরে এক্স্যাক্টলি আমাকে যখন কর্নেল সালের রুমে নিয়ে যাওয়া হয়, চোখ খোলা হয়, তখন আমার সামনে কর্নেল সালেকে বসা দেখি, এবং কর্নেল সালে আর হচ্ছে তৎকালীন পররাষ্ট্র সচিব ছিল মিজানুল কায়েস, তার ছোট ভাই ইমরুল কায়েস, ব্রিগেডিয়ার ইমরুল কায়েস। আপনি এখনো পর্যন্ত গুগলে যদি ছবি সার্চ করেন যে এই ইমরুল কায়েস
বিডিআর গেটের সামনে যখন কর্নেল হাকিম মানে ব্রিগেডিয়ার হাকিম তার এপিসি আটকে রেখে পালিয়ে যান, তার সামনে ইমরুল কায়েস দাঁড়িয়ে আছে, কোনোভাবে তারা ঢুকতে দেয়নি। এবং এই ইমরুল কায়েস এবং কর্নেল সালে তৎকালীন এমপি এমিলি, আজম, নানক, তাপস এবং যুবলীগের বেশ কিছু লোকজন সহ সাদা পতাকা সহ প্রথম আর্মি দাঁড়িয়ে আছে নপুংসকের মতো, সাদা পতাকা নিয়ে তারা পিলখানার মধ্যে ঢোকে। এই ইমরুল কায়েস এবং আপনার কর্নেল সালে এই দুইজনকে দেখি এবং খুব হাস্যোজ্জ্বল ভাবে তারা বলে, দেখো একটা জিনিস মানে এসছে, এই জিনিসটা, এই ঘটনাটা এসছে আসলে ডিবি এবং র্যাবের থেকে। ডিবির ডিসি মনিরুল এবং র্যাবের জিয়া এই জিনিসটা নিয়ে এসছে যে তোমরা 5 জন মিলে একটা বোমা হামলা করেছো। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কনক ভাই, আমি প্রথমেই বলি যে স্যার এর চাইতে বেইজ্জতির আর কোনো কিছু হতে পারে না, যে আপনার 5 জন কমান্ডো মিলে একটা লোকের উপরে আক্রমণ করেছে, যে একটা সামান্য কিছু কেউ আহত হয়নি। আর মানে ব্যারিস্টার তাপসকে মারতে একটা গুলি এনা, একটা পিস্তলের গুলি এনা, আর সেখানে 5 জন কমান্ডো মিলে একটা বোমা হামলা করেছে, সেখানে কেউ আহত হয়নি। এর চাইতে স্যার বেটার আমাদেরকে আপনি 21শে আগস্টের গ্রেনেড হামলার সঙ্গে পেঁচান, সেটাতে অন্তত 23-24 জন মারা গেছে, এতে ইজ্জতটা বাঁচবে। কারণ এখানে 5 জন কমান্ডের মধ্যে ভাই আমি টপ করে আমি আমেরিকার থেকে কোর্স করা, মানে হেলাল স্যার অর্থাৎ আমাদের সিনিয়র যিনি হেলাল স্যার ছিলেন, উনিও টপ করে, উনি চায়না থেকে কোর্স করা, রাজীব নেপাল থেকে কোর্স করা, ফুয়াদ ইউকে থেকে কোর্স করা, সবাই টপ করা এবং সবাই বাইরে থেকে কোর্স করা এবং সবাই ব্রিলিয়ান্ট অফিসার। মানে আমি মাফ চাচ্ছি যে আমি ব্রিলিয়ান্ট অফিসার বলছি, কিন্তু জিনিসটা হচ্ছে প্রফেশনালি আমরা ডাম্প ছিলাম না ভাই। তো সবচাইতে বড় ব্যাপারটা যে মানে এত সিম্পল, এবং আমার কিন্তু পিস্তলের লাইসেন্স ভাই সেই 2006 সাল থেকে। তো ব্যারিস্টার তাপসকে মারতে বোমা হামলার প্রয়োজন হয় না, ব্যারিস্টার তাপসকে মারতে পিস্তলে একটা গুলি এনা। মানে আমার কি দায় ঠেকা পড়ছে যে আমি ব্যারিস্টার তাপসকে মারতে যাব? তো এটাই সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়ায় তখন, যে আপনার তারা বলে যে হ্যাঁ তোমরা এটা করছো, তাদের কাছে প্রমাণ আছে। তখন আমার প্রথম কোশ্চেন যে ঠিক আছে স্যার, কোন একটা কিছু করলে আপনি প্রমাণ করেন, যে সোর্স অফ এক্সপ্লোসিভ লাগবে, বা আপনার এটা আমরা কোত্থেকে পেয়েছি, কিভাবে করেছি, সবকিছু লাগবে, আপনি প্রমাণ করেন। তো এরপরে শুরু হয় আমাদেরকে মেস বি তে পাঠিয়ে দেওয়া হয়। জেআইসির পাশে হচ্ছে অফিসার্স মেস বি, এটা হচ্ছে ডিজিএফআই অফিসের পিছনে উত্তর দক্ষিণ দিকে। তো মানে মেস বি তে আমাদেরকে প্রতিটা রুমে বাইরের থেকে তালা মেরে রাখা হয়, আমাদেরকে একটা ফ্লোর এবং পুরো মেসটাকে চারদিক দিয়ে ঘিরে রাখা হয়। এবং তখন প্রথম আপনার ইমামুল হুদা, ব্রিগেডিয়ার ইমামুল হুদাকে তদন্তকারী মানে সভাপতি, তদন্তকারী অফিসারদের একটা কোড অফ ইনকোয়ারি গঠিত হয়, তার তদন্তকারী বোর্ডের সভাপতি নিয়োগ করা হয়, এবং তিনি বলেন যে এরা এত ডেঞ্জারাস অফিসার যে কোনো সময় সবকিছু ভেঙে পালা যেতে পারে, তো এদেরকে খুব ইয়েতে সিকিউর অবস্থায় রাখতে, এবং রুমে রুমে তালা মেরে রাখা হয়, কোনো প্রকার কোনো ফোন ছিল না, কোনো যোগাযোগের ইয়ে ছিল না। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার পরিবারও জানে না। এবং দুঃখের কথা কি বলবো কনক ভাই, যে আমাকে যখন 7 দিন পরে চোখ খোলে, তার একদিন পরে আমার দুধ খাওয়া বাচ্চা, তাকে আমার বাবা মার কাছে রেখে আমার বউকে পর্যন্ত তুলে আনা হয়। তো তখন বাংলাদেশ আর্মির ইজ্জত যায় নাই। তখন বাংলাদেশ আর্মির চিফ ছিলেন জেনারেল মবিন, তার ইজ্জত যায় না, বা বাংলাদেশ আর্মির ইজ্জত যায় না যে আমার ওয়াইফকে তুলে নিয়ে এসছে ডিজিএফআই এবং 2 দিন রেখে দিয়েছে ডিজিএফআই অফিসে। আমার আব্বাও নেভি অফিসার ছিলেন ভাই, এবং আমার আব্বা তখন সরাসরি ডিজিএফআই চিফের সঙ্গে কথা বলেন। তখন ডিজিএফআই চিফ ছিলেন সাইফুল আবিদিন সাহেব, যিনি এখন এই মানে লাস্ট যে মানে চার্জশিট হয়েছে তাদের অন্তর্ভুক্ত। তো এরপরে মানে আমার আব্বা যখন সাইফুল আবিদিনের সঙ্গে কথা বলতে না পারেন, তখন যে আর্মি চিফের সঙ্গে দেখা করতে চান, আর্মি চিফ দেখা করতে চান, নেভি চিফের সঙ্গে দেখা করেন, নেভি চিফ দেখা করার পরে তারপরে নেভি চিফ আর্মি চিফকে রিকোয়েস্ট করার পরে যে আমার ওয়াইফকে ছাড়ে। দিস ইজ দ্য ফ্যাক্ট ভাই। হেলাল স্যারের ওয়াইফকে পর্যন্ত নিয়ে আসে। তো তখন আমাদের পরিবার সব শুদ্ধ নিয়ে আসে, কিন্তু তখন যে কোনো ইজ্জতের ব্যাপার ছিল না, বলা মাত্রই আমাদের সবাইকে এনে হাজির করে। আমার সারা বাংলাদেশে, আমি যেহেতু র্যাবে চাকরি করেছি ভাই, আমার সারা বাংলাদেশের সকল ব্যাংকের সকল অ্যাকাউন্ট চেক করে, আমার গাড়ি কে কিনে দিয়েছে, আমি কত টাকা দিয়েছি, আমার আব্বা কত টাকা দিয়ে, এভরিথিং
কোনো না কোনো ভাবে কোনো না কোনো দুর্নীতির কোনো কিছু বের করা গেলে যা মানে বের করার জন্য তারা হন্যে হয়ে লাগে, তখন কিন্তু বাংলাদেশ আর্মির ইজ্জতে লাগেনি। আর ব্রাদার এট আর্মস বলছেন ভাই যে তখন কেউ সাহস পর্যন্ত পায়নি যে আমাদের পক্ষে কিছু বলার। তো মেস বিতে আপনারা কতদিন ছিলেন বা সেখানে আপনারা কি করলেন? ওকে, কি করলো আপনাদেরকে? মেস বিতে ভাই আমরা মানে প্রথম যে তদন্ত বোর্ড সেটা 6 মাস মতো চলে। আমাদের মধ্যে ক্যাপ্টেন সুবাইল যে ছিল, ক্যাপ্টেন সুবাইল অলমোস্ট বিয়ের কথাবার্তা ছিল, তো 6 মাসের মধ্যে কিছুই বের করতে পারেনি। অর্থাৎ প্রথম তদন্ত বোর্ডের সভাপতি ছিল হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল ইমামুল হুদা, এবং কাকতালীয় ভাবে সে আমার ক্যাডেট কলেজেরই বড় ভাই। তো আপনার লেফটেন্যান্ট কর্নেল মোস্তফা, লেফটেন্যান্ট কর্নেল সাহাব, লেফটেন্যান্ট কর্নেল মাহবুব, তো এরা ছিল হচ্ছে প্রথম তদন্ত বোর্ডের সদস্য, এবং তারা 6 মাস পরে সম্পূর্ণভাবে জানায় যে আমাদের সঙ্গে ওই ঘটনার কোন রকম কোনো সম্পর্ক পাওয়া যায়নি। এবং তারপরে তারা আমাদেরকে ফর্মালি এটা জানায় যে না, এখনো পর্যন্ত আমরা কোনো কিছু পাইনি। পরে সুবাইলকে ছুটি দেয়, যে বিয়ে করার অনুমতি দেয়। আমরা সবাই কিন্তু তার বিয়েতে যাই। এরপরে আপনার কিন্তু মেসবিট থেকে আমাদেরকে যেহেতু দেখায় হচ্ছে লগ এরিয়াতে অ্যাটাচড, যেটা কিছুদিন আগে আপনি হয়তো দেখেছেন জেনারেল হাকিম আপনার মানে এজি, উনি এই বর্তমানে 15 জন সেনা কর্মকর্তাকে অ্যাটাচ করতে হবে, মুভ অর্ডার দিতে হবে, বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। তো ওরকম আমাদেরকে অ্যাটাচ দেখায় লগ এরিয়াতে, লজিস্টিক এরিয়া যেটা, তো লগ এরিয়াতে অ্যাটাচ দেখিয়ে উনি আপনার আমাদেরকে ছুটি দেন, যে ঠিক আছে ছুটি দিয়ে আমরা সবাই কিন্তু আমাদের ফ্যামিলির সঙ্গে দেখা করি এক্স্যাক্টলি 7 মাস পরে। এরপরে অল অন এ সাডেন সুবাইলের বিয়ে শেষ, তারপরে এগেইন আমাদেরকে গুম করা হয়। মানে ওইখান থেকে বলা হয় যে ঠিক আছে সমস্ত কিছু নিয়ে নেওয়া হয়, সুবিধা দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয় এআইসি তে, আর্মি ইন্টারোগেশন সেল, যেখানে বেসিক্যালি শত্রু দেশের যে কোনো এজেন্ট বা শত্রু দেশে কাউকে রাখার কথা। তো মানে এই এআইসি তে যখন পাঠিয়ে দেওয়া হয় তখন আমাদেরকে আপনার ওইখানে প্রায় 27 দিন মতো এআইসি তে রাখে। এবং না, এটা ক্যাপ্টেন সুবাইলের বিয়ের কতদিন পরে? মানে আপনাদেরকে একবার বললো যে অভিযোগ নাই, আপনাদেরকে লগ এরিয়ায় অ্যাটাচ করে আপনার বিয়ে তো অ্যাটেন্ড করলেন 7 মাস পরে, তার কতদিন পরে আবার এআইসি? 2 সপ্তাহ পরে ভাই। আচ্ছা, 2 সপ্তাহ আমরা এক্স্যাক্টলি 2 সপ্তাহ মতো আমাদেরকে বলেছিল ঠিক আছে আমরা পুরো প্রক্রিয়াটা স্বাভাবিক করার চেষ্টা করছি, আমরা সব জায়গায় কথা বলছি, কারণ তোমাদের এগেইনস্টে কোনো প্রকার কোনো প্রমাণ পাওয়া যায়নি বা তোমাদের সংশ্লিষ্টতাও পাওয়া যায়নি। তো আমরা সব জায়গায় কথা বলে তোমাদের নরমাল প্রত্যেকের ইউনিটে পাঠিয়ে দেওয়া হবে। তো এটা এক্স্যাক্টলি 2 সপ্তাহ ছিল। অল অন এ সাডেন 2 সপ্তাহ পর আমাদেরকে জানানো হয় জেনারেল তারেক সিদ্দিকী স্পেসিফিক্যালি অর্ডার দিয়েছেন তাদেরকে। ইন দ্য মিন টাইম আমি একটা মজার কথা বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে যে আপনার 24 লং কোর্সের এখন বর্তমানে যে খুনি জিয়া, সে আমাদের ওইখানে আসে হচ্ছে আমেরিকান বার্গার, যে একদম ফুল খাবার দাবার নিয়ে উনি আসেন, এবং উনি আমাদেরকে একটা প্রস্তাব দেন যে দেখ তোরা তো আসলে কমান্ডোরা খুব বেশি কনভার্সেন্ট ছিল, মানে একসঙ্গে থাকে সবসময়, জঙ্গলে একসঙ্গে অপারেশন করে বা খাওয়া দাওয়া করে, এই জন্য মানে বলে যে তুই তুকারি করে আর কি। তো জিয়া স্যার এসে বলে দেখ তোদের জন্য তো আসলে খুব খারাপ লাগে, তো আমি জিটির সঙ্গে কথা বলছি, জিটি মানে হচ্ছে জেনারেল তারেক, তো জিটির সঙ্গে কথা বলছি, তো উনি বলছে যে তোরা যদি এক্স্যাক্টলি এরকম একটা স্টেটমেন্ট দিস যে তোরা আসলে মানে তারেক জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার কথা মোতাবেক তোরা এই কাজটা আইএস এর সহযোগিতায় করছিস, তাহলে তোদেরকে কানাডাতে মানে অ্যাসাইলাম দেওয়া হবে এবং কানাডাতে তোদেরকে ভালো চাকরি এবং পুরো পরিবার সহ সবকিছু দেওয়া হবে। এক্স্যাক্টলি আমার এখনো মনে আছে এই জিয়াকে, অর্থাৎ জিয়া যে এই মাত্রায় ম্যানিয়াক হইতে পারে, আমি আসলে জিয়া বলছি কিন্তু আসলে এইভাবে মানে এই লোকটা মানুষের পর্যায়ে পড়ে না। আপনার মানে কমান্ডো ব্যাটালিয়নে আমরা একসঙ্গে চাকরি করেছি। সবচেয়ে মজার ব্যাপার, এখন যিনি মানে ম্যাডাম খালেদা জিয়ার যিনি নিরাপত্তার দায়িত্বে আছেন যে কর্নেল তৌহিদ স্যার, তো কর্নেল তৌহিদ আমাদের সিও ছিলেন। তো জিয়া স্যার আমাদের আসলে পুরো জাহানাবাদ ক্যান্টনমেন্ট মানে সিলেট ক্যান্টনমেন্টের মানে কোন ব্যাটালিয়নে গরু লাগবে, তো এই গরু কেনা অফিসার হিসেবে উনি নিয়োজিত ছিলেন। অর্থাৎ
সে গরু কেনাতে খুব এক্সপার্ট ছিল, যে উনি খুব দেখে দেখে অর্থাৎ গরুর নিচে দেখে বুঝতে পারতেন যে হ্যাঁ ঠিক আছে, মানে একটু ভালগার হচ্ছে যে এই গরুর বিচি একটু বড়, অর্থাৎ এই গরুর মাংস খাইতে মজা। তো এক্স্যাক্টলি এই ব্যাপারে উনি এত এক্সপার্ট ছিলেন এবং ক্যান্টিন চালাতেন উনি। তো উনার দ্বারা পড়াশোনা বা উনার দ্বারা কোনো অপারেশন প্ল্যান করা বা উনার দ্বারা কোনো স্ট্র্যাটেজিক ব্যাপারগুলো বা আর্মির কোনো ব্যাপার উনার মাথার মধ্যে যেত না। উনাকে সবাই হাফ প্যান্ট বলেই রাখতো, অর্থাৎ জিএল কমিশন, মানে জিএল থেকে অর্থাৎ সৈনিক থেকে কমিশন প্রাপ্ত, এইভাবেই উনাকে ট্রিট করতো। বাট আল্লাহ পাক যাকে সম্মান দেন, উনি উনার মানে ইয়েটা, মানে এই পিলখানা ঘটনার পরে র‍্যাব 2 থেকে উনি 41 জন বিডিআর এর সৈনিক, জেনারেল তারেকের সঙ্গে যোগাযোগ করে উনি 41 জন বিডিআর এর সৈনিক যারা সরাসরি সাক্ষী দিয়েছে যে তাপস আজম নানক জড়িত, এই 41 জন বিডিআর সৈনিককে উনি নিজে খুন করেন এবং এটা সাক্ষী পর্যন্ত আছে। ঠিক আছে ভাই? তো এখন আপনার যখন জিয়া স্যার এই প্রস্তাবটা দেন, তখন ওই আমেরিকান বার্গারের প্যাকেটটা পুরোপুরি তার মুখে ছুঁড়ে মারি। আমি ছিলাম, হেলাল স্যার ছিল, রাজীবও ছিল, তার মুখে ছুঁড়ে মারি যে আপনি আমাদের ভাইয়ের রক্তের উপরে আপনি বেইমানি করতে আসছেন, আপনার সঙ্গে কোনো প্রকার কোনো কথাই নেই। পরে উনি চলে যান এবং তারপরে আমাদেরকে এআইসি তে পাঠা দেওয়া হয়। অর্থাৎ এটা আরেকটা আয়নাঘর, মানে বাংলাদেশ তো আসলে অনেক প্রকার, আপনার জেআইসি, টিএফআই, তারপরে এআইসি, এর পরেও আরো মানে ডিবির এখানে অনেক আয়নাঘর ছিল। এই আয়নাঘরের মধ্যে সবচাইতে আর্মি ইন্টারোগেশন সেলটা হচ্ছে সবচাইতে জঘন্যতম আয়নাঘর, যেটাতে আপনার টর্চারের মাত্রাটা অস্বাভাবিক মাত্রা থাকে। এবং আরো একটা মজার ব্যাপার, যে আমি যখন কমান্ডো কোর্স করি তখন জিয়া স্যারও আপনার এসডব্লিউ স্পেশাল ওয়ারফেয়ার উইং এ ছিলেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওইখানে আমাকেও গ্যাগ করা হয়, অর্থাৎ পা হাত সবকিছু পিছনে বেঁধে দাড়িপাল্লার মতো ঝুলায় রাখা হয়। তো এটা আসলে সাধারণত কমান্ডোতেই করে। তো এই আইডিয়াটা এআইসি পাওয়া মানে হচ্ছে এটা। এখানে আরো অনেকেই ছিলেন, আপনি হয়তোবা তাদের কারোর সঙ্গে কথাও বলেন। তো জিনিসটা হচ্ছে এর মধ্যে একজন মারাও গেছে। তো আলটিমেটলি সবচেয়ে বড় কষ্টের কারণটা হচ্ছে যে আমার এই সেনাবাহিনীর অফিসাররা যখন আমাকে এত নির্মম ভাবে অত্যাচার করতে পারে, ধরেন আমার লিগামেন্ট ছেঁড়া ছিল, আমার 2 পা 2 দিক থেকে ভেঙে দেয়, তো আমার পা এখন পার্মানেন্টলি ড্যামেজ, আমি নর্মালি ভাঁজ করে কোথাও বসতেই পারি না। তো এই এই কষ্টটা আসলে খুব কম ছিল। ধরেন তখন মানে একটাই খালি ফিল হইতো যে আমি আসলে কার জন্য কথা বললাম, আমি কার জন্য ফিল করলাম, এই কষ্টটাই সবচেয়ে বড় কষ্ট ছিল। তো এটা আসলে মানে বলার অপেক্ষা রাখে না। এর আগে আমরা মানে আমি দেখেছি যে অস্ত্র হারিয়েছে, তাকে এআইসি তে নিয়ে গেছে, অ্যামুনিশন হারিয়েছে, হাজার হাজার রাউন্ড অ্যামুনিশন হারিয়েছে, তাকে এআইসি তে নিয়ে গেছে। তারপরে আপনার কোন সন্ত্রাসী সংগঠনের সঙ্গে, ইন্টারন্যাশনাল সন্ত্রাসী সংগঠন, তাদের সঙ্গে মানে যোগাযোগ আছে, তাকে এআইসি তে নিয়ে গেছে। কিন্তু কোনো দিনও আজ পর্যন্ত এটা দেখিনি যে আসলে নিজেদের ব্রাদার অ্যাট আর্মস এর জন্য কথা বলার কারণে কাউকে এআইসি তে নিয়ে গেছে। এআইসি থেকে তারা কি জিজ্ঞাসাবাদ করলো আপনাদেরকে, আমাদের সেই স্বীকারোক্তি? এআইসি তে সবচেয়ে বড় জিনিসটা ছিল হচ্ছে ভাই, আমাদেরকে শুধুমাত্র সাদা কাগজে আঙ্গুলে টিপসই দেয়া, এবং সমস্ত নির্যাতনই ছিল হচ্ছে পরিবার কেন্দ্রিক। আমাদের উপরে নির্যাতন করেছে। যেমন আমার সবচেয়ে বড় কষ্টের কারণ ছিল যে আমি প্রতিটা মুহূর্তে আপনার আমার আশেপাশের রুম থেকে মানে আমার সহকর্মীর চিৎকারের আওয়াজটা পেতাম। এর চেয়ে বড় কষ্টের কারণ আর হতে পারে না। তাদের মেইন এটাই ছিল হচ্ছে ঠিক আছে, তোমাদেরকে এটা বলতে হবে যে তোমরা এটা করছো, অর এলস তোমরা কোনোভাবে এখান থেকে জীবিত ফেরত যেতে পারবে না। এখন বলার তো কোনো স্কোপই নেই যে কিভাবে বলবো, অন্তত গল্পটা তো জানতে হবে যে না ঠিক আছে এইভাবে বলি, এইভাবে বললে পার পেয়ে যাব। কিন্তু গল্পটা যদি জানতাম তাও বলতে পারতাম। গল্প বলারও কোনো স্কোপ ছিল না, শুধুমাত্র হ্যাঁ ঠিক আছে আমি আপনার
তাদের কাছে তারা আমাকে দোষী সাব্যস্ত করতে চায়, অন্তত আমার পরিবার পরিজন সেফ থাকবে, কি করতে হবে আমাকে। যে এই ফিলিংসটা মানে এর চাইতে আসলে নিকৃষ্ট ফিলিংস আর কোনো কিছু হতে পারে না, অসহায় ফিলিংস। আল্লাহ পাক ভালো জানেন যে প্রতিটা মুহূর্তে তখন আমার মার চেহারাটা ভেসে উঠছে, যে আমার মা কিভাবে কান্নাকাটি করছে, বা আমার বাবা কি মনে করছে, বা আমার মানে আমি কিভাবে মানে এই জিনিসটা বিয়ার করব। সবচেয়ে বড় জিনিসটা ছিল হচ্ছে তাদের একটাই মাত্র ইয়ে, যে হ্যাঁ তোমরা এই বোমা হামলাটা করছো, তোমরা মানে এইভাবে এইভাবে মানে গেছো, কিন্তু কোনোটার সঙ্গে মিল নেই। আমি কিভাবে মিলাবো একটাকে আর একটার সঙ্গে। তো আলটিমেটলি এআইসি তে সবচেয়ে বড় প্রেশারটাই ছিল যে, যেমন আমি আপনাকে বলতে পারি কনক ভাই, যে সুবাইলকে তার ওয়াইফের ভিডিও দেখানো হয়েছে যে তোমার ওয়াইফ এখন এখান দিয়ে যাচ্ছে, এবং মানে তুমি বলো তুমি এইখানে আঙ্গুলের ছাপ দিবা কিনা। সবচেয়ে বড় ইস্যু এটা। তখন বাংলাদেশ আর্মির ইজ্জত যায়নি। এরপরে আপনার এআইসি থেকে সবাই যখন আঙ্গুলের ছাপটা দিয়ে দেয়, যে না ঠিক আছে সাদা কাগজে আঙ্গুলের ছাপ দিয়ে দেয়, এবং 5 আঙ্গুলের ছাপই নেয়। আপনি দেখেন জাস্ট এইভাবে করে 5 আঙ্গুলের ছাপ নেয়, এইভাবে, যে হ্যাঁ ঠিক আছে 5টা আঙ্গুলের ছাপ তারা নিতে পেরেছে, দ্যাটস অল। এরপরে আপনার বলে ঠিক আছে তোমাদের একটা গল্পের ইয়ে দেওয়া হলো যে এই অনুযায়ী তোমরা এটা করছো, কিন্তু তখনও পর্যন্ত আমরা মানসিকভাবে ধাতস্থ না কিভাবে সম্ভব এটা। 27 দিন পরে আমাদেরকে আনা হয় হচ্ছে আর্মি হেডকোয়ার্টারের পাশে একটা পরিত্যক্ত, একদমই পরিত্যক্ত একটা বিল্ডিং আছে। সেই বিল্ডিং এ ঠিক একইভাবে প্রতিটা রুমে তালা মারা এবং চারিদিক দিয়ে ঘিরে রাখা হয়। এখানে যখন নিয়ে আসা হয়, তারপরের দিন দেখলাম যে আবার একটা কোর্ট অফ ইনকোয়ারি বসছে, এবং সেটারও সভাপতি হচ্ছে এই কুলাঙ্গার ব্রিগেডিয়ার ইমামুল হুদা। এবং সে তখন বলে, ওকে জেন্টলম্যান, আমি এক্সট্রিমলি সরি যে আসলে প্রথম কোর্ট অফ ইনকোয়ারিটা মানে কোনোভাবেই আর্মির বা মানে টপ মানে তার বক্তব্যটা ছিল টপ লেভেলের পছন্দ হয়নি, জাস্ট তার বক্তব্য ছিল টপ লেভেলের পছন্দ হয়নি। তো এখন আবার নতুন করে শুরু হচ্ছে, তোমরা এআইসি তে যে বক্তব্য বা তোমরা যে কাগজে মানে সাইন দিয়েছো বা হাতের সিলমোহর দিয়েছো, তো এটা আমাদের কাছে আছে, এই অনুযায়ী তোমাদেরকে আবার নতুন ভাবে কোর্ট অফ ইনকোয়ারি শুরু করা হবে। তখন এক্স্যাক্টলি মানে ইমামুল হুদাকে বলি যে স্যার আপনি যে প্রমোশনের জন্য এই কাজটা করছেন, মনে রাখবেন স্যার এটা আল্লাহর মারে কিন্তু কোনো আওয়াজ নাই। আপনি এমনও হইতে পারে আপনি হয়তোবা কোনো প্রমোশনই আর পাচ্ছেন না, আল্লাহ পাক ভালো জানেন। এটা হয়তোবা কোনো একটা মানে ইমোশন থেকে হয়তোবা বলেছিলাম, কিন্তু ঠিকই সে এই ব্রিগেডিয়ার অবস্থাতেই রিটায়ারমেন্টে গিয়েছে রাজুকের প্রিন্সিপাল থেকে। তো আলটিমেটলি আমরা যখন আপনার ওইখানে সেকেন্ড কোর্ট অফ ইনকোয়ারি হয়, এবং তার 2 দিনের দিন ওইখানে নতুন একজন অফিসার যুক্ত করা হয়, লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ, মোস্ট প্রবাবলি উনি তখন বলেন যে তোমাদেরকে কোর্ট মার্শাল করা হবে, যেটা হচ্ছে ক্যামেরা কোর্ট মার্শাল। তো আমরা তখন বলি ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমাদেরকে কোর্ট মার্শাল করবেন, তা আমাদের ফ্রেন্ড অফ দ্য অ্যাকিউজড, তারপরে আমাদের মানে যে ঠিক আছে উইটনেস বা আইনগত সাপোর্টের সমস্ত বলে, উনি বলেন সরাসরি ডিনাই করে বলেন যে তোমাদেরটা হচ্ছে বাংলাদেশের সেকেন্ড ক্যামেরা কোর্ট মার্শাল, যেটা কর্নেল তাহিরের একবার হয়েছিল, এবং তোমাদেরটা সেকেন্ড ক্যামেরা কোর্ট মার্শাল যেখানে কেউই থাকবে না, শুধুমাত্র তোমাদেরকে রায় পড়ে শোনানো হবে। এবং তারপরে মানে সবচেয়ে মজার ব্যাপার ভাই, কোর্ট মার্শালটা চোখে পর্যন্ত দেখিনি। কোর্ট মার্শাল যে হয়েছে, কোর্ট মার্শালটা চোখে পর্যন্ত দেখিনি। একটা কোর্ট মার্শাল সাজানো হয়েছে, আমাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে, যে ওইখানে দাঁড়ানো কোর্ট মার্শালের সভাপতি কে বা সদস্য কারা কিছুই জানি না, কোনো কিছু জিজ্ঞাসা করা হয় নাই, স্ট্রেট ওয়ে আবার আনা হয়েছে। এবং মানে আমাদেরকে ঠিক তার 5 দিন কি 6 দিন পরে প্রথমে শুনেছি যে আমাদেরকে বাধ্যতামূলক অবসর দেওয়া হবে। তো তবুও খুশি, ঠিক আছে এই যন্ত্রণা থেকে, এই বাংলাদেশ সেনাবাহিনী থেকে তো মুক্তি তো পাচ্ছি, এই মানে বিভীষিকাময় জীবন থেকে তো মুক্তি পাচ্ছি। তো ঠিক আছে বাধ্যতামূলক অবসর। অল অন আ সাডেন আমাদের কাছে একটা কাগজ এবং 5টা গাড়ি আসে, 5টা জিপ। 5টা জিপের মধ্যে আমাদের 5 জনকে 5 গাড়িতে উঠানোর পরে
আমাদেরকে বলা হয় তোমাদেরকে 5 বছরের জেল দেওয়া হয়েছে এবং সেন্ট্রাল জেলে দিয়ে আসা হয়। তারপরে তো পুরো 2014 এপ্রিল পর্যন্ত আমরা জেলেই ছিলাম ভাই। তো এটা এই জেলে শেষ না ভাই, অর্থাৎ 2024-এর 5ই অগাস্ট তো হচ্ছে আপনার দেশ স্বাধীন হয়েছে, 2024-এর 8ই অগাস্ট পর্যন্ত আমার জন্যই একজন এসবির ইন্সপেক্টর কাফরুল থানাতে, আমার বাসা মিরপুরে, কাফরুল থানাতে পোস্টেড, যে শুধু আমি কোথায় যাই, বিএনপি বা জামাতের কোন নেতার সঙ্গে কথা হয় কিনা, দেশের বাইরে যাচ্ছি কিনা, শুধু এটার জন্যই পোস্টেড। দ্যাটস অল ভাই। মানে আপনাদের এই জাজমেন্টটা হলো নভেম্বরের 2010-এর দিকে? জাজমেন্ট হচ্ছে ভাই নভেম্বরের 4 তারিখ 2010। জি। এবং এরপর থেকে আপনার 5 বছর জেলে কাটালেন? 5 বছর জেলে কাটিয়েছি ভাই। তো আমি এই প্রসঙ্গটা আসছি, তার আগে দর্শকদেরকে দেখাতে চাই যে দর্শক, এই হচ্ছে সেই রেজানুর, এখন দাড়ি দুড়ি রেখে ফরেজগার হয়ে গেছে, বেশ মানে ভালো মানুষের ভান ধরছে। এটা যেখানেই পাবেন আপনারা চিনে রাখেন, বাংলাদেশে থাকলে বাংলাদেশে, দেশের বাইরে থাকলে দেশের বাইরে, দেশের বাইরে তাকে বয়কট করেন, আর বাংলাদেশে থাকলে তাদের ধরে থানায় দেন যে একটা খুনি, ক্রিমিনাল। এবং এই হচ্ছে ভাই, এই জায়গাতে একটা জিনিস বলতে ভুলে গেছি, এই রেজানুর খান মানে আমার বাবা যখন তার কাছে খোঁজ নিতে গিয়েছে, সে তাকে বলেছে যে আপনার ছেলে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সন্ত্রাসী। সে আমার আগে সিও ছিল, অধিনায়ক ছিল, এবং তার কাছ থেকে আমার হাই এভারেজ এসিআরও পাওয়া, অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্টও তার কাছ থেকে পাওয়া। মানে দেখেন যে মিনিমাম ধরেন একটু সুযোগ সুবিধা পাওয়ার আশায় এরা কিভাবে মানে মানে নিজের শপথের সাথে বেইমানি করে, নিজের পোশাকের সাথে বেইমানি করে, নিজের ব্রাদার অফিসারকে কিভাবে তারা ক্ষতিগ্রস্ত করে। আর দর্শক, এই লোক হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল ইমামুল হুদা, এই আরেক গাদ্দার, এই আরেক ক্রিমিনাল। সেও হয়তো এখন দাঁড়িয়ে দুড়িয়ে রেখে দিছে, হয়তো পরেশগার সাজার চেষ্টা করছে, তাকে আপনারা চিনে রাখেন। আমরা এদের ব্যাপারে একটা অ্যালার্ট দিব খুব সহসাই, আরো 2-1 সহ। এবং আপনাদের এই ঘটনার পরে ধরেন আপনারা জেল থেকে বের হয়ে আসলেন, তারপরে ধরেন আরো তো প্রায় কত 9-10 বছর তো পার হয়ে গেল, এবং হাসিনা পরবর্তীও 1 বছর 15 মাস চলছে। তো আপনারা কি কোনো আইনগত কোনো প্রতিকার চেয়েছেন? ধরেন এই যে ধরেন আমি তো বলবো যে কর্নেল সালে, ইমরুল কায়েস, এই রেজানুর খান, এই ব্রিগেডিয়ার ইমামুল হুদা সহ এই যে পুরা গং যখন তারা ছিল, এই যে এখন ধরেন যে নাদুস নুদুস যে জেনারেল গুলা বসে আছে বিভিন্ন আরামায়েশ করছে, এদেরকে তো বিচারের সম্মুখীন করতে হবে। এটা সেনাবাহিনীর স্বার্থে, কিন্তু মানে ভবিষ্যতে কেউ যেন এই জাতীয় জোচ্চুরি, এই জাতীয় অপরাধের সাথে যুক্ত হয়ে নিজের অফিসারদেরকে ক্ষতিগ্রস্ত না করে। তো সেই জায়গাতে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? ধন্যবাদ কনক ভাই। এই জায়গাটাতে সবচেয়ে বড় যে ব্যাপারটা ভাই, অর্থাৎ বাংলাদেশ আর্মি অ্যাক্ট, বাংলাদেশ আর্মি অ্যাক্ট অনুযায়ী আপনার এখানে কোর্ট মার্শালেরটা কোন জায়গায় আপনার রিভিউ এর জন্য বা কোন কোর্টে আপনার রিড করার জন্য, মানে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে মানে রিড করার জন্য কোর্ট মার্শালের কোন রায়কে রিড বা রিভিউ করা যায় না। এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে বড় বাধা। বাংলাদেশ আর্মি অ্যাক্ট হচ্ছে পুরোপুরি আপনার ব্রিটিশ আর্মি অ্যাক্ট অনুযায়ী চলে, ফুল ডুপ্লিকেট কপি ছিল। আপনার ব্রিটিশরা, ইন্ডিয়া বা পাকিস্তান সবাই তারা চেঞ্জ করেছে, সবাই চেঞ্জ করেছে। যে প্রতিটা, যেমন আপনি যদি কনক ভাই আপনার যে এটা আমাদের বাংলাদেশের সংবিধানের 45 অনুচ্ছেদ মোতাবেক আপনি দেখেন, প্রতিটা নাগরিকের সুবিচার পাওয়ার অধিকার আছে। আপনার যে কোনো, যেমন সদ্য সম্পর্কিত কোন শৃঙ্খলামূলক আইনের যে কোনো বিধান উক্ত সদস্যের যথাযথ কর্তব্য পালন বা উক্ত বাহিনীতে শৃঙ্খলা রক্ষা নিশ্চিত করিবার উদ্দেশ্যে প্রণীত বিধানগুলি অনুরূপ বিধানের ক্ষেত্রে এই ভাগের কোনো কিছুই প্রযোজ্য হইবে না। দ্যাট মিনস আপনার বাংলাদেশ সংবিধানের 7, 26 এবং 27 এই অনুযায়ী আমি বাংলাদেশের একজন সৈনিক, আমি আবার বাংলাদেশের একজন নাগরিকও, কিন্তু আমার স্ববাহিনীর কোন বিচারকে মানে আমি উচ্চ আদালতে নিতে পারছি না। কিন্তু আবার বাংলাদেশ সংবিধানের 34 অনুচ্ছেদ মোতাবেক বলছে প্রতিটা নাগরিক সম অধিকার পাবে, আবার মানে সুবিচারের জন্য তারা আবেদনও করতে পারবে। অর্থাৎ 34 অনুচ্ছেদ আর 45 অনুচ্ছেদ সাংঘর্ষিক। এখন আপনার বাংলাদেশ আপনার বাংলাদেশ আর্মি অ্যাক্টকে আপনার মানে চেঞ্জ করা উচিত,
যেটা মানে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, পাকিস্তান, এমনকি আমরা যাদেরটা পুরোপুরি ধার করেছি বাংলাদেশ, মানে বাংলাদেশ ম্যানুয়াল অফ মিলিটারি ল, আপনার এই মিলিটারি লটা আমরা যাদেরটা ফুল মানে কপি করেছি, সেই ব্রিটিশরা পর্যন্ত তাদের এই লটাকে এই জায়গাটাতে চেঞ্জ করেছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত চেঞ্জ করিনি। না কিন্তু জি ভাই, না কিন্তু আপনারা ধরেন আপনারা 5 জন মিলে অন্তত হাইকোর্টে একটা রিট করা উচিত, প্রতিকার চেয়ে, ডাইরেকশন চেয়ে, যে আমাদেরকে তোমরা ডিরেকশন দাও যে আমরা এভাবেই নির্যাতিত, আমরা এভাবেই ক্ষতিগ্রস্ত। তো মানে এই সাংঘর্ষিক আইনটা আনেন সামনে, আপনারা একটা প্রতিকার চান অন্তত উচ্চ আদালতের কাছে, নিশ্চয়ই একটা সুফল বেরোনোর কথা। অর্থাৎ ভাই জিনিসটা হচ্ছে কি, যে এইখানে আপনার স্পষ্টভাবে যখন সংবিধানে বলে দেয়া আছে যে স্ব বাহিনীর তারা আপনার উচ্চ আদালতে যেতে পারছে না, তখন যে কোনো আইনজীবীও কিন্তু এটাকে নিতে পারছে না। যেমন আমি ব্যক্তিগতভাবে মানে ব্যারিস্টার শিশির মনিরের সঙ্গে কথা বলেছি, উনিও পর্যন্ত এই জিনিসটা বলেছেন যে আসলে এইটা বাংলাদেশে খালি একটাই ইনস্ট্যান্স আছে, যেটা কর্নেল তাহেরেরটা, সেটা একমাত্র রাজনৈতিক প্রেক্ষাপটে এটাকে ঘুরিয়ে তারটাকে রিভিউ করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশ আর্মিতে যাদের কোর্ট মার্শাল হয়েছে তাদেরকে আপনার কোন প্রকার, যেমন আপনি সুমন স্যার যে আপনার নিয়মিত গেস্ট আপনার অনুষ্ঠানের, সুমন স্যার এখনো পর্যন্ত কিন্তু এটা রিভিউ করতে পারছেন না বা কেস করতে পারছেন না যারা তাদের সঙ্গে অন্যায় করেছে, এবং তার সঙ্গে যে মাত্রায় অমানবিক অন্যায় করা হয়েছে, যে সে যেভাবে জীবনে মায়া, যেমন আপনি নিজেও কনক ভাই যেভাবে করে দেশ থেকে মানে বের হতে পেরেছেন, এটা আল্লাহ পাকের অশেষ রহমত, ঠিক সুমন স্যারও ঠিক একই। তো আপনার ধর সুমন স্যার এখনো পর্যন্ত কিন্তু উনি আমাদের ট্যাকলিং এর ডিএস ছিলেন, মানে তার মতো ডাইনামিক অফিসার বাংলাদেশে খুব কম আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে বর্তমান সেনা প্রধান মানে একই সঙ্গে তার সঙ্গে একই টিমে আমার ডিএস ছিলেন, ঠিক আছে। তো আপনি দেখেন যে সুমন স্যারের মতো ডাইনামিক অফিসার তিনি পর্যন্ত এখনো পর্যন্ত কেস করে বা আপনার রিড করে এই জিনিসটা করতে পারছেন না, শুধুমাত্র এই আইনগত জটিলতার কারণে। এবং আপনি যেটা বলছিলেন, ধরেন আপনাদের এই 5 জন যারা টপ কমান্ডো ছিলেন, তারা যদি প্রপারলি সার্ভিসে থাকতেন বাংলাদেশ সেনাবাহিনী উপকৃত হতো এবং আপনারা অনেক উপরের পর্যায়ে পৌঁছে যেতে পারতেন। এই যে মেজর সুমন আহমেদ আমার যিনি অতিথি, তিনি ধরেন ডাবল স্টাফ কোর্স করা, একটা বাংলাদেশ থেকে একটা দেশে আমেরিকা থেকে, তিনি তার আমি যতটুকু জানি তার, তিনি বলতে চান না, আমি যতটুকু জানি তার মানে মেজর পর্যন্ত ছিলেন ভাই, এতে কোনো সন্দেহ নাই। সুমন স্যারকে আমরা ট্যাকলিং এর মানে ট্যাকটিক্স উইং এর ডিএস হিসেবে পেয়েছি, উনি আর্মি চিফ টাইপের ম্যাটেরিয়াল ছিলেন। মানে আইরনি অফ ফেট, যে গরু কেনা অফিসার মেজর জেনারেল হয়, আর সুমন স্যারের মতো দেশপ্রেমিক বা সুমন স্যারের মতো কোয়ালিফাইড অফিসাররা আজকে ফেরারি জীবনযাপন করে। না আমি ওটাই বলছি যে ধরেন মেজর সুমন, মেজর পর্যন্ত 9টা যে পরীক্ষা হয় আপনাদের ইন্টারনাল যে পরীক্ষা এক্সামিনেশন, 8টাতে উনি টপ করছেন। এখন আপনাদের মতো কমান্ডোরা বা সুমন আহমেদের মতো অফিসারদেরকে খুব সুকৌশলে আর্মি থেকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে, মানে এটা হচ্ছে আর্মির ব্যাকবোনকে ভেঙে দেওয়ার জন্য। আর নাদুস নুদুস জেনারেল হয়ে এখন যারা বসে আছেন তারা রাজনৈতিক নেতৃত্বের পা চাটে অথবা প্রতিবেশী রাষ্ট্রের পা চাটে, এভাবে তারা টিকিয়ে আছে, মানে টিকিয়ে থাকতেই হবে আর কেমন একটা অবস্থা। তো আমরা একটু জানতে চাই যে এই যে ধরেন এখন গুম খুনের অভিযোগে যাদেরকে অভিযুক্ত করে বিচারের একটা প্রক্রিয়া শুরু করা হয়েছে, তারই নিয়ে ধরেন কত রকমের নাক ঢেঙ্গা টানি তাইলে নাইলে না টানা নানা শুনতেছি আমরা, যে তাদেরকে এসি প্রিজন ভ্যান নিয়ে আনতে হবে, এখন তারা আবার বায়না ধরছে তারা কোর্টে হাজির হবে না, তাদেরকে অনলাইনে তারা হাজিরা দিবে, তাদের নাকি কি নিরাপত্তার সমস্যা, নানা রকমের কাহিনী আমরা দেখছি। এই টোটাল বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এবং আপনাদের সময়কার সেনাবাহিনী তো আর এখনকার সেনাবাহিনী মানে একই তো বাহিনী, তাই না? মানে আপনাদের প্রতি এতটা কি বলবো মানে বিমাতা সুলভ আচরণ কেন, এদের প্রতি এত দরদ উতলে উঠতেছে কেন, একটু সংক্ষেপে যদি বলেন, আমার অনুষ্ঠানের শেষ দিকে একদম। আচ্ছা কনক ভাই, এটা আসলে মানে ভাষায় বর্ণনা করা সম্ভব না। কারণ হচ্ছে আপনি জানেন কিনা জানি না, যেটা হচ্ছে গত কিছুদিন আগেই আর্মির একজন অফিসার এবং নেভির একজন অফিসার, দুইজনই, একজন মেজর আর একজন লেফটেন্যান্ট কমান্ডার, তো দুইজন কেডব্লিউএল অ্যাবসেন্ট উইদাউট অন লিভ এবং বাংলাদেশ আপনার মানে স্টাফ কলেজ থেকে তারা স্টাফ কোর্স করছিল।
2 জন অফিসার আপনার মিসিং। শুধুমাত্র তারা র্যাবে চাকরি করেছে এবং র্যাবের এই যে প্রক্রিয়াগতভাবে তারা ফিল করেছে যে তারা এই পরবর্তী প্রক্রিয়ার মধ্যে তাদের নামও আসতে পারে, এই জন্য তারা পালিয়েছে। তো এটাতে কি আর্মির ইজ্জত যায়নি বা নেভির ইজ্জত যায়নি ভাই? ব্যক্তির কর্মকাণ্ডে কখনো প্রতিষ্ঠান লজ্জিত হতে পারে না ভাই। আমি ব্যক্তি রেজা, আমি যে অপকর্ম করেছি সেটা সম্পূর্ণভাবে আমার, এর দায়ভার কখনোই বাংলাদেশ আর্মির না। এখন জিনিসটা হচ্ছে ভাই, আপনার এই যে বর্তমান পরিস্থিতিতে যে 15 জন আর্মি অফিসারকে শেল্টার দেওয়ার জন্য বা তাদের জন্য আসলে এসি প্রিজন ভ্যান, আমি যেটা জানি ভাই যে এটা ইউএস এমবাসি হয়তোবা গিফট করেছে এবং ওই গিফটটা এমন সময় করেছে যে টাইমেই আপনার 15 জন সেনা কর্মকর্তার মানে কোর্টে নিয়ে যাওয়ার কথা। তো আলটিমেটলি হতে পারে এটা কাকতালীয়, কিন্তু কথাটা হচ্ছে ভাই, মানে আমি যেমন আমার কথা বলি ভাই, আমাকে ডান্ডা বেড়ি পরিয়ে যখন বের করেছে ঢাকা জেল থেকে যে 5 জনকে 5 জেলে পাঠিয়ে দেওয়া হবে, আমার পায়ে ডান্ডা বেড়ি, হাতে হাত করা, দুটো একসঙ্গে বাঁধা। আমার মা দূর থেকে দাঁড়িয়ে, আমার আর কোনো ভাই বোন নাই ভাই, তো আমার মা দূর থেকে দাঁড়িয়ে রাস্তার উপরে শুয়ে পড়ে মানে বুক চাপে কাঁদছে। এই কষ্ট কিভাবে? তখন বাংলাদেশ আর্মির কিন্তু ইজ্জত যায়নি ভাই। আর এই যে আপনি দেখেন ম্যানিয়াক জিয়া যে 1030টার উপরে খুন করেছে, একদম জেনে শুনে খুন করেছে। আবার আপনার এই 15 জন যাদের এগেনস্টে একেবারে স্পেসিফিক প্রমাণ ছাড়া চিফ প্রসিকিউটর, আপনার আইসিটির আইনটা তো অবভিয়াসলি সবাই জানে, যেটা হচ্ছে যে আইসিটির আইনটা একটু ভিন্ন। যাদের এগেনস্টে আপনার চার্জশিট হবে তাদের এগেনস্টে 100% প্রমাণযোগ্য আপনার এভিডেন্স আছে বলেই তাদের এগেনস্টে আপনার দেয়া হচ্ছে, চার্জশিট দেয়া হচ্ছে। সেই হিসেবে তাদেরকে ওই দিন থেকে চাকরিচ্যুত এবং তাদেরকে অবশ্যই সিভিল জেলে যেতে হবে। এবং সিভিল কয়েদিরা, অর্থাৎ এই যে খুনি জিয়া, উনি মেজর জেনারেল ছিলেন, এইখানে তো মেজর জেনারেল হয়তো একজন আছেন, সারোয়ার সাহেব আছেন, আর হচ্ছে ওইখানে তো মেজর জেনারেল জিয়াউল হাসান আছেন, তারপরে আইজিপি মামুন সাহেব আছেন, আরো বহু লোকই আছেন, আবার রিয়ার অ্যাডমিরাল একজন আছেন, সুহাইল সাহেব আছেন। তো তারা যদি নর্মাল প্রিজন ভ্যানে আসতে পারে, ইন্দ্রা কোথাকার কোন নবাবজাদা ফান্না খান যে তারা যাবেন এসি প্রিজন ভ্যানে? না, এখন যেটা দাঁড়িয়েছে, হয়তো দেখবেন যে আপনি আগামী কয়েকদিনের মধ্যে দেখবেন যে খুনি জিয়ার আইনজীবী বলবে যে তাকেও সাবজেলে নিয়ে যাওয়া হোক। সোহাইলের ইয়েও বলবে যে আমার আসামিকে সাবজেলে রাখা হোক। তো মানে এক যাত্রায় তো পৃথক ফল হইতে পারে না, তাই না? এইটা নিয়ে আরেকটা কনফ্লিক্ট তারা তৈরি করার চেষ্টা করছেন। তো সব মিলিয়ে ধরেন আমার মনে হয় যেন যে সবার শুভবুদ্ধির উদয় হোক আর কি। গুম খুনের সঙ্গে যুক্ত যারা ধরেন সেনাবাহিনীর সম্মানটাকে যারা ক্ষতিগ্রস্ত করছে, এই ব্যাচটাকে যদি আপনি সরাই দিতে পারেন, এদেরকে যদি আপনি রিমুভ করতে পারেন, তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মানটাই কিন্তু এখনো পর্যন্ত আপনার বাংলাদেশ আর্মি ডিপিএম এর নামে, ডেভেলপমেন্ট প্রজেক্টের নামে, প্রতিটা প্রজেক্টে আপনার 10 থেকে 15% পর্যন্ত কমিশন খায়। এটা কি জেনারেল ওয়াকার জানেন না ভাই? এর আগে যারা খাইছে ইঞ্জিনিয়ার্সে আপনার প্রতিটা প্রজেক্টের এগেনস্টে, যে সমস্ত কনস্ট্রাকশন প্রজেক্টের আপনার 10 থেকে 15% পর্যন্ত অথরাইজড কমিশন খাচ্ছে বা এটা ব্যবসা খেতে বসছে, এটা কি মানে বর্তমান সেনাপ্রধান জানেন না? তো এতে কি ইজ্জত যাচ্ছে না ভাই? তাই তো। তো এখন দেখা যাক। আমার মনে হয় যে আজকের এই আলোচনায় আপনার যে স্টেটমেন্ট বা আপনি যা বললেন, আপনার জীবনের গল্প, জীবনের রিয়েল লাইফ স্টোরি, এটা নিশ্চয়ই আমাদের সেনাবাহিনীতে যারা কর্মরত আছেন তারা তো বটেই, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সৈনিক সবাই দেখবেন। এটা তাদের মনের মধ্যে, অর্থাৎ 2009-এর পরে এই পরিমাণ একটা হলোকাস্ট তৈরি করে রাখা হয়েছে, কেউ আসলে সাহসও করে না যে যোগাযোগ করার, বা কেউ সাহস করে না মুখ ফুটে কোনো কিছু বলার। তো আলটিমেটলি এটা শেষ কোন জায়গায় সেটা আল্লাহ পাকই ভালো জানেন। না, নিশ্চয়ই ধরেন হাসিনার মতো একটা মানে কি বলবো, একটা দুর্বৃত্ত যেভাবে পালিয়েছে, এটা বোঝা যায় যে আল্লাহর রহমত আছে আমাদের এই বাঙালি জাতির উপরে। এবং এই 1400 ছাত্র জনতার যে আত্মত্যাগ বা প্রকান্তর বলা হয় যে 2000, ধরেন আনফর্চুনেটলি আমরা এই পরিমাণ
জীবন দান করে জীবন উৎসর্গ করে হাসিনাকে বিতাড়নের পরেও আমরা কিন্তু যেই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেই স্পিরিটটা ধারণ করতে পারে নাই। আনফর্চুনেটলি আমরা কিন্তু একটা ইয়ের মধ্যে পড়ে যাচ্ছি, কিন্তু আবার একটা জটিলতার মধ্যে পড়ছি। আমরা যাদের উপরে আস্থা রেখেছিলাম তারাই সেই আস্থা ভঙ্গ করছেন, বা তারা অযোগ্যতার কারণে নিজস্ব ব্যক্তিগত ইনক্যাপাবিলিটির জন্য তারা কিছুই করতে পারেন নাই। নিশ্চয়ই একটা আমরা সুফল আমরা নিশ্চয়ই এর মধ্য থেকে বের হয়ে আসবে। তো রেজা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। নিশ্চয়ই আমরা অনেক কিছু জানলাম, নিশ্চয়ই ভবিষ্যতে আরো জানবো। এবং আপনার সাথে যে 5 জন, আমরা চাই যে আজকে এটাকে আমরা সিরিজ হিসেবে নিতে চাই। আজকে হচ্ছে ইন ইউনিফর্ম ইন প্রিজন এই সিরিজের 1 নাম্বার পর্ব, এবং এর বাইরেও যদি কেউ থাকেন এই 5 জনের বাইরে, তারাও নিশ্চয়ই এখানে আসবেন। আমরা জানতে চাই জি আপনি আমাদের এই বিপ্লবের অর্থাৎ এই পিলখানা ঘটনার প্রথম বিপ্লবী সাংবাদিক হিসেবে আমি যেমন ব্যক্তিগতভাবে কনক ভাইকে চিনি, এরপরে ধরেন ইলিয়াস বা অন্যান্য যাদের কথা বলেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যে এই 2009-এর পিলখানা ঘটনার পর প্রথম যার নাম শুনেছি সেটা হচ্ছে আপনার নাম। তো অবশ্যই আপনার এই মানে সংগ্রামের সঙ্গে যুক্ত থাকবে, আমি নিজেও সম্মানিত। ধন্যবাদ ধন্যবাদ ভাই, ধন্যবাদ। এবং আমার সর্বোচ্চ চেষ্টা হচ্ছে আমার দেশপ্রেমিক সেনাবাহিনীকে তার আগের মর্যাদা ফিরিয়ে নিয়ে যাওয়া, যতটুকু ব্যাড এলিমেন্টস আছে এদেরকে দূর করা আগে নিকট, এবং সেই চেষ্টা চলতেই থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আমরা আবারও নিকট ভবিষ্যতে আবার কথা বলবো। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এতক্ষণ যারা অনুষ্ঠান শুনলেন নিশ্চয়ই আপনি আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। মেজর রেজাউল করিম তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, আল্লাহর মাইরে কিন্তু আওয়াজ নেই। তো যে যেখানেই যত অপরাধ করেছেন, মানবতা বিরোধী অপরাধ করেছেন, ইউনিফর্ম পরে ইউনিফর্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছেন, নিজের শপথ ভঙ্গ করেছেন, নিজের ব্যক্তিগত আর্থিক সুবিধার জন্য, নিজের ব্যক্তিগত মর্যাদা বৃদ্ধির জন্য যারা বেইমানি করেছেন নিজের দেশের সাথে, নিজের ইউনিফর্মের সাথে, নিজের শপথের সাথে, তারা প্রত্যেকেই কিন্তু নানাভাবে কিন্তু ধ্বংস হয়ে গেছে, পরিবার পরিজন সহ ধ্বংস হয়ে গেছে, এমনও নজির আছে। তো আমার মনে হয় যে এখন যারা আবারও চেষ্টা করছেন অপরাধীদেরকে রক্ষা করার জন্য, অপরাধীদের পাশে দাঁড়ানোর জন্য, ব্রাদার ইন আর্মস এরকম টার্ম এনে তাদের প্রতি সহানুভূতি তৈরি করার জন্য, তাদের অপরাধীদেরকে অপরাধ লঘু প্রমাণ করার জন্য, তাদেরকে নানা সুযোগ সুবিধা দিয়ে এক ধরনের কেমোফ্লেজ সৃষ্টি করার জন্য, আশা করি তারা সতর্ক হবেন। বাংলাদেশ সেনাবাহিনীকে হাসিনার বাহিনী যতটুকু ক্ষতিগ্রস্ত করেছে, সেই মানে কি বলবো বেঈমান জেনারেল মইনু আহমেদের হাত ধরে এই 24-এর 5ই আগস্ট পর্যন্ত যেভাবে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী প্রতি পদে পদে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, প্রতি পদে পদে বেস্ট অফিসারদেরকে বাদ দেওয়া হয়েছে, সেনাবাহিনীর কোমর ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে কারো কারো প্রেসক্রিপশনে, সেই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আপনারা জানেন যে বিডিআর বিদ্রোহের নামে যে হত্যাকাণ্ড, সেখানে আমরা আমাদের 57 জন অফিসারকে হারিয়েছি। এর পরবর্তীতে এর প্রতিবাদ করে আরো প্রায় 190 জনের মতো যোগ্য অফিসারকে চাকরিচ্যুত করা হয়েছে, বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তো এই সবকিছুর আমরা প্রতিকার চাই, বিচার চাই। সেনাবাহিনী যেসব অফিসারদেরকে বঞ্চিত করেছে, চাকরিচ্যুত করেছে, আমরা চাই খুব দ্রুতই তাদেরকে আবারও পুনর্বহাল করা হবে, তাদেরকে যথাযোগ্য মর্যাদায় ফিরিয়ে দেওয়া হবে। তাদের যে মর্যাদা ছিনিয়ে নেওয়া হয়েছে সেই মর্যাদা তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। দর্শক, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।